সালটা 1944। চারিদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুন জ্বলছে। সেই সময় সাউথ প্যাসিফিকের একটি দ্বীপে হ্যাঙ্কের প্লেন ক্র্যাশ হয়ে পড়ে যায়। সে কোনো রকমে সেই যাত্রায় বেঁচে যায়। সে দেখে জাপানের একটি প্লেন ওই দ্বীপেই ক্র্যাশ হয়ে পড়ে আছে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেহেতু জাপান আর ইউএস দুজন শত্রুপক্ষ ছিল, সেই কারণেই দুই পাইলটের মধ্যে যুদ্ধ লেগে যায়। ঠিক সেই সময় তারা দেখতে পায় বিশাল আকারের এক গরিলা তাদের দিকে ধেয়ে আসছে। এখান থেকে সিনেমাটি চলে যায় 1973 সালে, যেখানে ইউএস গভর্নমেন্ট অর্গানাইজেশন মোনার্কের হেড বিলকে দেখানো হয়, যে সেনেটরের কাছে একটি দ্বীপের খবর নিয়ে যায়। বিল বলে এই দ্বীপের নাম স্কাল আইল্যান্ড। এখনো পর্যন্ত এই দ্বীপের কোনো সঠিক খবরাখবর পাওয়া যায়নি। একমাত্র পৌরাণিক কাহিনীতে এর উল্লেখ আছে। এই দ্বীপের বৈশিষ্ট্য হলো যে কেউ এখানে গেলে সে আর কোনোদিন ফিরে আসে না। 1954 সালে এখানে নিউক্লিয়ার টেস্ট করা হয়, কিন্তু সবাই জানে না যে এটা কোনো নিউক্লিয়ার টেস্ট ছিল না। আসলে সেখানে কাউকে মারার চেষ্টা করা হচ্ছিল। খুব ভয়ানক এই আইল্যান্ড। যদি আমরা সেই আইল্যান্ডে যাই তাহলে নানা রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অনেক কিছু তথ্য বেরিয়ে আসবে, কিন্তু সেনেটর পারমিশন দেয় না, কারণ এর জন্য অনেক ফান্ড লাগবে, যেটা এই মুহূর্তে সম্ভব ছিল না। এই কথা বলে সেনেটর সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু বাইরে একটি স্টাফ তাকে বলে রাশিয়ার স্যাটেলাইট খুব তাড়াতাড়ি ওই দ্বীপের উপর দিয়ে যাচ্ছে, যার ফলে ওরা অনেক গুরুত্বপূর্ণ ছবি পেয়ে যাবে, যেটা আমাদের কাছেও আছে। এই কথা শুনে সেনেটর ওই দ্বীপে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে পারমিশন দিয়ে দেয়। এরপর পুরো টিম ওই দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। জেমস নামের এক লোক, যে ভিয়েতনামের যুদ্ধেও ছিল, সে এসে পুরো বিষয়টাকে লিড করছে। একটা সময় তারা দ্বীপের খুব কাছাকাছি চলে আসে, কিন্তু সেখান থেকে তাদের হেলিকপ্টার করে যেতে হবে। আগে আবহাওয়া খুব খারাপ থাকায় কেউই যেতে চাইছিল না। বিল বলে এই সুযোগ দ্বিতীয়বার আমরা কোনোদিন আর পাবো না, তাই আমাদের উচিত ওই ঝড়ের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া। বিলের কথায় সকলে রাজি হয়ে যায় এবং ওই ঝড়ের মধ্যে দিয়ে হেলিকপ্টার নিয়ে তারা এগোতে থাকে। যেতে গিয়ে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল আর খুবই ঝড় হচ্ছিল। একটা সময় তারা সেই সমস্ত অতিক্রম করে স্কাল আইল্যান্ডে পৌঁছে যায়। সেখানকার পরিবেশ খুব শান্ত ও সুন্দর ছিল। তারা সবাই মিলে হেলিকপ্টার থেকে সেই দ্বীপে বোম ফেলতে থাকে। তাদের উদ্দেশ্য কারোর ক্ষতি করার না, তাদের উদ্দেশ্য হলো মাটির নিচে কি আছে সেটা পর্যবেক্ষণ করে দেখা। তারা দেখতে পায় এই দ্বীপের মাটির নিচে প্রচুর খনিজ পদার্থ আছে। সেই কারণে তারা আরও খোঁজ করার জন্য সমস্ত দ্বীপে বোম ফেলতে থাকে। এমন সময় হঠাৎ করে একটা গাছ উড়ে এসে হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা লেগে যায়, যার ফলে হেলিকপ্টারটি ক্র্যাশ হয়ে সেই দ্বীপে পড়ে যায়। অন্যান্য সাথীরা বুঝে ওঠার আগেই সামনেখানে বিশাল আকারের এক গরিলাকে দেখতে পাওয়া যায়। তারা কি করবে ভেবে পাচ্ছিল না। এমন সময় সবাই মিলে সেই গরিলার উপর আক্রমণ করে বসে, কিন্তু সেটাই ছিল তাদের মস্ত বড় ভুল, কারণ সেই গরিলার কাছে হেলিকপ্টারগুলো খেলনার মতো ছিল। গরিলা এক এক করে সমস্ত হেলিকপ্টারগুলোকে ধ্বংস করে দেয়। ক্র্যাশ হয়ে যাওয়া হেলিকপ্টার থেকে যারা বেঁচে যায় তারা দুটো টিমে ভাগ হয়ে যায়। একজনকে লিড করে জেমস আর আরেকজনকে লিড করে বিল। কর্নেল তার সাথীদের হারিয়ে খুব মর্মাহত হয়ে পড়ে এবং বিলকে গান পয়েন্টে রেখে জিজ্ঞেস করে এই দ্বীপের আসল রহস্যটা কি। বিল তখন বলে আজ থেকে 30 বছর আগে লিওটন নামে এক জাহাজে আমি ছিলাম, যেটা হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিল। ওই জাহাজে 1000 যাত্রী ছিল, তার মধ্যে শুধু আমিই বেঁচে ফিরেছিলাম। সবাই জানে ওই জাহাজ ডুবে গিয়েছিল, কিন্তু আসল ঘটনা হলো বিশালাকার এক মনস্টার আমাদের এই জাহাজটাকে ধ্বংস করে দিয়েছিল। আমি এত বছর ধরে সবাইকে এটাই বলে এসেছি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি। এই পৃথিবীতে মনস্টার আছে এবং একটা সময় এরা মনুষ্য জাতিকে ধ্বংস করে নিজের সাম্রাজ্য বিস্তার করবে। আমি চাই তুমি এখান থেকে সমস্ত প্রমাণসহ আমাদের নিয়ে চলো, যাতে করে এই সমস্ত ঘটনা মিলিটারিদের বলে বোঝানো যায় আর তারা এখানে এসে এই সমস্ত মনস্টারদের ধ্বংস করে দেয়। অপরদিকে জেমস ও তার সাথীদের দেখানো হয়। জেমস তার সাথীদের বলে এই নদী বরাবর আমাদের যেতে হবে।
সমুদ্রে 3 দিন ধরে আমাদের জাহাজ থাকবে, ওই সময়ের মধ্যেই ওখানে পৌঁছাতে হবে। এই কথা শুনে তারা নদী বরাবর হাঁটতে শুরু করে। কিন্তু হঠাৎ নদী থেকে এক বিশাল আকার জন্তু বেরিয়ে আসে। তারা জীবনে এই রকমের বড় আকারের জন্তু দেখেনি। জেমস সবাইকে বলে কোনো রকম গুলি না চালাতে। একটা সময়ে ওই বিশালাকার জন্তু তাদেরকে কিছু না করে ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। সামনে কিছু দূর এগোতেই তারা এক বস্তি দেখতে পায়, আর ঠিক কিছু সময়ের মধ্যে সেখানে আদিবাসী লোকগুলো চলে আসে। তারা তাদেরকে দেখে কিছুই বুঝতে না পেরে বন্দুক ধরে চালাতে যাবে, আর ঠিক সেই সময় সেখানে হ্যাঙ্ক চলে আসে। হ্যাঙ্ক হচ্ছে সেই ব্যক্তি যার প্লেন আজ থেকে বহু বছর আগে অর্থাৎ 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ক্র্যাশ হয়ে এই আইল্যান্ডে এসে পড়েছিল। হ্যাঙ্ক তাদেরকে বলে, তোমরা কেউ গুলি চালিও না, কারণ এই আদিবাসী তোমাদের কিছুই করবে না। এই কথা বলে হ্যাঙ্ক তাদের সবাইকে আদিবাসীদের গ্রাম ঘুরিয়ে দেখায়। ওই গ্রামে এক বিশাল বড় জাহাজ ছিল। হ্যাঙ্ক বলে, আমি এখানে আসার বেশ কয়েক বছর আগে এই জাহাজটি এই দ্বীপে এসেছিল। তারা সবাই ওই জাহাজের ভেতর ঢুকে দেখে ওই বিশালাকার গরিলার ছবি। আসলে ওই দ্বীপে সমস্ত আদিবাসীরা তাকে পুজো করত। গ্রামের সকলের মধ্যে এক অদ্ভুত বৈশিষ্ট্য ছিল, তারা কেউই কথা বলতো না, সবসময় চুপচাপ থাকতো। হ্যাঙ্ক আবারও বলে, তোমাদের যে গরিলা আক্রমণ করেছিল তার নাম কং, সে গ্রামের রক্ষাকর্তা, আর এই সমস্ত আদিবাসীরা তাকে দেবতার রূপে পুজো করে। যখন আমার প্লেন ক্র্যাশ হয়েছিল তখনই এক জাপানি প্লেন ক্র্যাশ হয়, আর ওই পাইলট একটা সময় আমার বন্ধু হয়ে ওঠে। কিন্তু এই মাটির নিচে এমন কিছু জীব আছে যাদেরকে স্কাল ক্রলার বলে। তারা আমার ওই বন্ধুকে মেরে ফেলেছিল, আর ওদের মধ্যে সবথেকে বড় স্কাল ক্রলার আছে যে ওই কং এর প্রজাতিকে ধ্বংস করে দিয়েছে। শুধুমাত্র এই কংই বেঁচে আছে। বলা হয় কং যদি মরে যায় তাহলে এই দ্বীপের সবাইকে স্কাল ক্রলার খেয়ে ফেলবে, কাউকে বাঁচতে দিবে না। তারা হ্যাঙ্ককে জিজ্ঞেস করে, তাহলে কং আমাদের উপর আক্রমণ কেন করেছিল? উত্তরে হ্যাঙ্ক বলে, এটা কংয়ের ঘর, তোমার ঘরে কেউ যদি হঠাৎ করে ঢুকে পড়ে তাহলে তোমরা কি করবে? আর তাছাড়াও তোমরা এই দ্বীপে বোম ব্লাস্ট করেছিলে, যার ফলে মাটির নিচ থেকে ওই স্কাল ক্রলাররা বেরিয়ে পড়েছিল। কং তখন তাদেরকে মেরে ফেলে, যার জন্য তোমরা এখনো পর্যন্ত বেঁচে আছো। জেমস হ্যাঙ্ককে বলে, 3 দিনের মধ্যে আমাদের এই দ্বীপের শেষ প্রান্তে পৌঁছাতে হবে, যেখানে আমাদের নিয়ে যাওয়ার জন্য জাহাজ আছে। হ্যাঙ্ক বলে, তোমরা 3 দিনে কেন, 30 দিনেও পৌঁছতে পারবে না, কিন্তু আমার একটা বোট আছে যেটা রিপেয়ার করে নিয়ে যেতে পারলে তোমরা 3 দিনে পৌঁছাতে পারবে। অন্যদিকে বিল ও তার টিমকে দেখানো হয়, যারা জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করে তাদের উপর বিশাল বড় এক মাকড়সা আক্রমণ করে বসে। তারা সবাই মিলে সেই মাকড়সাকে গুলি করে মেরে ফেলে। এদেরই এক সাথী জ্যাক টিম থেকে আলাদা হয়ে পড়ে। সে নদীতে জল খেতে যায়, ঠিক সেই সময় কং সেখানে চলে আসে। জ্যাক ভয় পেয়ে কিছু বুঝতে না পেরে এক জায়গাতেই দাঁড়িয়েছিল, কিন্তু কং জ্যাককে দেখতে পায়নি। কং নদী থেকে জল খেতে যাবে এমন সময় একটা অক্টোপাস তার উপর আক্রমণ করে বসে। কং অক্টোপাসকে মেরে ফেলে সেখান থেকে চলে যায়। সব ঘটনাগুলো জ্যাক তার নিজের চোখের সামনে দেখেছিল। কং চলে যাওয়ায় সে তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে জঙ্গলের মধ্যে একটা গাছের উপর এসে বসে। কিছুক্ষণ পর ওই গাছটা নড়ে ওঠে। জ্যাক ভয় পেয়ে সেখান থেকে সরে যায়। সে দেখে যার উপর বসেছিল সেটা গাছ না, সেটা একটা অদ্ভুত রকমের জন্তু, আর সেটা ধীরে ধীরে চলতে শুরু করে এবং জঙ্গলের মধ্যে ঢুকে যায়। আসলে সেখানে স্কাল ক্রলার চলে এসেছিল, যার ভয়ে ওই গাছের মতো জন্তুটা সেখান থেকে চলে যায়। কিন্তু জ্যাক আর এই যাত্রায় বেঁচে থাকতে পারল না। স্কাল ক্রলার তাকে মেরে ফেলে। ওইদিকে গ্রামে জেমস ও তার টিম বোটটাকে ঠিক করার জন্য উঠে পড়ে লাগে। সেখানে ম্যাসন নামে এক মেয়ে ছিল যে ফটো তুলতে খুব ভালোবাসতো। একটা সময় সে গ্রামের বর্ডারে গিয়ে পৌঁছায়। সেখানে দেখে তাদের হেলিকপ্টারের নিচে এক বিরাট আকার জন্তু চাপা পড়ে আছে। জন্তুটা নিজে থেকে সেখান থেকে সরে আসার চেষ্টা করছে। ম্যাসন তখন নিজে গিয়ে হেলিকপ্টারকে সরানোর চেষ্টা করে, আর ঠিক তখনই সেখানে কং এসে পড়ে। সে আঙুল দিয়ে হেলিকপ্টারটাকে সরিয়ে দেয়। ম্যাসন খুব ভয় পেয়ে যায়। কং তাকে কিছু না করে তার উপর বিরক্ত দেখিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন তারা নৌকো করে বেরিয়ে পড়ে। রাস্তায় ওদের ফোন হঠাৎই কাজ করতে শুরু করে। অন্য টিমে অর্থাৎ বিল আর কর্নেল যে টিমে ছিল তাদেরকে ফোন করে,
কিন্তু বিল মারা যাওয়ায় কর্নেল ফোনটা রিসিভ করে, জানতে পারে খুব তাড়াতাড়ি তারা তাদের সাথে সাক্ষাৎ করছে। আর তখনই জেমসের টিমের উপর অদ্ভুত রকমের জন্তু আক্রমণ করে বসে। তাদের এক সাথীকে আকাশে উড়িয়ে নিয়ে গিয়ে সেখানে মেরে ফেলে। কিছুক্ষণের মধ্যে জেমসের টিমের সঙ্গে কর্নেলের টিমের দেখা হয়ে যায়। জেমস বলে, আমাদের নৌকা রেডি আছে, তোমরা তাড়াতাড়ি এসো, আমরা বেরিয়ে পড়ব। কিন্তু কর্নেল বলে আমাদের ওয়েস্টের দিকে যেতে হবে, কারণ ওই দিকে জ্যাকের হেলিকপ্টার ক্র্যাশ হয়েছিল। হ্যাঙ্ক তখন বলে ওয়েস্টের দিকে গেলে আমরা সবাই মরে যাব, আমাদের উচিত খুব তাড়াতাড়ি নৌকো করে এই দ্বীপের শেষ প্রান্তে পৌঁছে যাওয়া। কিন্তু উত্তরে কর্নেল বলে আমি জ্যাককে ছাড়া কিছুতেই এখান থেকে যেতে পারবো না। আসলে কর্নেল জানতো না যে জ্যাক মারা গিয়েছে। শেষমেশ কর্নেলের কথা শুনে জেমস ওয়েস্টের দিকে যাত্রা শুরু করে। তারা এমন এক জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে চারিদিকে শুধু কঙ্কাল পড়েছিল। হ্যাঙ্ক বলে এই কঙ্কাল কং আর স্কাল ক্রলারের প্রজাতির। তারা সবাই ভয়ে ভয়ে সেই কঙ্কালের মধ্যে দিয়ে এগোতে থাকে। হঠাৎই সেখানে স্কাল ক্রলার সবার উপরে আক্রমণ করে বসে, আর তার সাথে ওই উড়ন্ত জন্তুগুলো আক্রমণ করে। তারা তাদেরকে কোনো রকমে মেরে ফেলে সেখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। হ্যাঙ্ক বলে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা থেকে চলে যাওয়া উচিত, কারণ এই জায়গাটা স্কাল ক্রলারের। তারা আবারও যে কোনো মুহূর্তে আমাদের উপর আক্রমণ করতে পারে। কিন্তু কর্নেল বলে আমি জ্যাককে ছাড়া কিছুতেই এখান থেকে যেতে পারবো না। জেমস তখন একটা লকেট দেখিয়ে বলে তুমি হয়তো এটা চিনতে পারবে, কারণ আমি এটা স্কাল ক্রলারের পেটের ভিতর থেকে পেয়েছি। আসলে ওই লকেটটা জ্যাকের ছিল। এতক্ষণে কর্নেল বুঝতে পারে জ্যাক আর বেঁচে নেই। তবুও কর্নেল বলে ওর হেলিকপ্টার যেখানে ক্র্যাশ হয়েছিল আমি সেখানে যেতে চাই, কারণ সেখানে প্রচুর বন্দুক আছে আর যেটার সাহায্যে আমরা কংকে মারতে পারবো। হ্যাঙ্ক তখন বলে কংকে এখানকার আদিবাসীরা পুজো করে, সেখানকার রক্ষাকর্তা, তুমি কিছুতেই ওকে মারতে পারো না। জেমস তখন বলে আর তাছাড়াও জ্যাককে কং মারেনি, স্কাল ক্রলার মেরেছে। উত্তরে কর্নেল বলে স্কাল ক্রলারকে তো মারবই, তার সাথে কংকেও, কারণ আমার অনেক সাথীকে কং মেরে ফেলেছে, আমি কিছুতেই ওকে ছাড়বো না। জেমস বলে তুমি হেলিকপ্টারের কাছে যেতে চাইছো যাও, কিন্তু আমার টিম নৌকার দিকে যাবে। এই কথা শোনার পর কর্নেল ও তার সোলজাররা হেলিকপ্টারের দিকে যাত্রা শুরু করে, আর জেমসের টিম নৌকার দিকে। কর্নেল ও তার সোলজাররা ওই হেলিকপ্টারের কাছে পৌঁছে যায়, যেখানে প্রচুর অস্ত্র ছিল। অপরদিকে জেমস ও তার টিম একটা পাহাড়ের কাছে এসে দাঁড়ায়। জেমস ও ম্যাশন দুজনে পাহাড়ের উপর উঠতে শুরু করে, কিন্তু ততক্ষণে রাত হয়ে গিয়েছিল। আসলে তারা পাহাড়ের উপর থেকে দেখতে চেয়েছিল তাদের নৌকাটা কত দূরে আছে। যাই হোক, পাহাড়ের উপরে উঠে তারা দেখার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সেখানে কং চলে আসে। তারা জানতো কং তাদেরকে কিছুই করবে না, আর তাছাড়াও ম্যাশনের সাথে কংয়ের আগে দেখা হয়ে গিয়েছিল। কং তাদের কাছে আসলে ম্যাশন তার গায়ে হাত দেয়। ঠিক তখনই জঙ্গলের দূর প্রান্তে বোম ফাটতে থাকে। এটা কংকে ধরার জন্য কর্নেলের এক ট্র্যাপ ছিল। কিছুক্ষণের মধ্যে কং সেখানে চলে যায়, আর কর্নেলের ট্র্যাপে সে পড়ে যায়। সেখানে থাকা আগুনে কং পুড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। কর্নেল বোম দিয়ে কংকে মারতে যাবে, ঠিক তখনই জেমস সেখানে এসে হাজির হয়। কর্নেলের সামনে বন্দুক ধরে জেমস বলে তুমি কিছুতেই এটা করতে পারো না। অন্যদিকে কর্নেল তার সোলজারকে শ্যুট করতে বলে, কিন্তু সোলজাররাও বুঝতে পারে কং আমাদের শত্রু না। তারা কর্নেলের বিপক্ষে চলে যায়। ঠিক সেই সময় জল থেকে বিশালাকার স্কাল ক্রলার চলে এসে সবাইকে মারতে যাবে। সেই সময় কংয়ের জ্ঞান ফিরে আসে। কর্নেল বোম দিয়ে কংকে মারার চেষ্টা করে, কিন্তু কং হাত দিয়ে কর্নেলকে মেরে ফেলে। এরপর শুরু হয় কং আর ওই বিশালাকার স্কাল ক্রলারের যুদ্ধ। বাকি সবাই তাড়াতাড়ি করে নৌকার দিকে এগোতে থাকে। কিছু দূর এগোতেই আরেকটা স্কাল ক্রলার তাদের উপর আক্রমণ করে বসে। স্কাল ক্রলার তাদেরকে খেয়ে ফেলতে যাবে, ঠিক সেই সময় কং বিশালাকার পাথর নিয়ে তাদের উপর ছুঁড়ে মারে। আবারও শুরু হয়ে যায় তাদের মধ্যে যুদ্ধ। ওইদিকে ম্যাশন পাহাড়ের উপর উঠে সংকেতের বন্দুক দিয়ে জাহাজে থাকা লোকেদের সিগন্যাল দেয়। কং আর স্কাল ক্রলারের যুদ্ধে কং লোহার শিকলে আটকে যায়। স্কাল ক্রলার কংকে মেরে ফেলতে যাবে, ঠিক সেই সময় জেমসের টিম তার উপর গুলি চালাতে থাকে। স্কাল ক্রলার কংকে ছেড়ে তাদের দিকে যেতে শুরু করে।
কং যে শিকলে আটকে পড়েছিল সেটা এক জাহাজের, এবং এই শিকলের শেষ প্রান্তে জাহাজের ব্লেড লাগানো ছিল। কোনো রকমে কং সেখান থেকে নিজেকে ছাড়িয়ে ওই ব্লেড দিয়ে স্কাল ক্রলারের উপর সজোরে আঘাত করে। সেই আঘাতে স্কাল ক্রলার ছিটকিয়ে সেখান থেকে পড়ে যায়, আর তার আঘাতে পাহাড়ের উপর থাকা ম্যাশন সেখান থেকে জলের মধ্যে পড়ে যায়। কং তাড়াতাড়ি করে ম্যাশনকে বাঁচিয়ে নেয়, কিন্তু কংয়ের যে হাতে ম্যাশন ছিল সেই হাতটাকে স্কাল ক্রলার নিজের মুখের মধ্যে ঢুকিয়ে নেয়, কিন্তু কং তার জিভ টেনে ছিঁড়ে দিয়ে তাকে মেরে ফেলে। কং ম্যাশনকে অজ্ঞান অবস্থায় নদীর ধারে রেখে দেয়। জেমস তাড়াতাড়ি করে তার কাছে আসে। এরপর তার জ্ঞান ফিরে আসলে তারা দুজনে দেখে কং ধীরে ধীরে সেখান থেকে চলে যাচ্ছে। এরপর সবাই ইউএস ফিরে যায়। হ্যাঙ্ক যে এত বছর পর তার বাড়ি ফিরে এসে ছেলে আর বউকে দেখে খুব খুশি হয়। ছেলে আর বউ ভেবেছিল যে হ্যাঙ্ক আর নেই, কিন্তু তাদের এই ভ্রান্ত ধারণা দূর হয় এবং তারাও খুব আবেগপ্রবণ হয়ে যায়। ওইদিকে মোনার্ক অর্গানাইজেশনে এসে জেমস ও তার সমস্ত টিম আলোচনা করে শুধু কং এখানকার রাজা না, কারণ ওখানকার আরেকটি পাওয়া ছবিতে দেখা যায় গডজিলার সাথে এক ভয়ানক প্রাণীর যুদ্ধ। আসলে এই মোনার্ক অর্গানাইজেশনের কাজ হলো সমস্ত ভয়ানক প্রাণীগুলিকে শনাক্ত করে মনুষ্য জাতি থেকে দূরে রাখা অথবা তাদেরকে মেরে ফেলা। আর এইখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়।